শেখ হাসিনা ব্যক্তিগতভাবে মানসিকভাবে রোগী ছিলেন, মানসিক বা তার সাইকোপ্যাথ, এবং সাইকোপ্যাথ হিসেবে তিনি আপনার দেশটা পরিচালনা করেছেন আমৃত্য। এটা ওনার মনের মধ্যে একটা ভাব, দুটো ভাব জেগেছে। একটা হলো যে এই দেশটা আমার বাপ স্বাধীন করেছে, এটা প্রতিশ্রুতে এটা এই দেশটা আমার। ১০০ জনের বেশি লোক জানাজায় উপস্থিত হয় নাই, তাইলে এই জাতিকে আমি যতটা শিক্ষা দেওয়া দরকার, যতটা কাঁদানো দরকার আমরা কাঁদাবো। রাষ্ট্র সংস্কার চলছে, রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। সেই বিষয়টিকে সবাই সাপোর্ট করেছিল, সেই ধারাবাহিকতায় অনেকগুলো আন্দোলন হলো। এই সংস্কার কিন্তু সবার চাওয়া। এখন কেন সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে? সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার সবসময় হতে হয়, এবং মোটা দাগের, অল্প দাগের, মাঝারি দাগের, বিভিন্ন দাগের মানে বিভিন্ন মাপের সংস্কার হয়। সংস্কারটাকে আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা অন্যান্য রাজনৈতিক দল উপলব্ধি করতে পেরেছে সংস্কারের প্রয়োজন। সে কারণে আজকে থেকে ২ বছর আগে ২৪-এর নির্বাচনের আগেই, সে তথাকথিত নির্বাচনের আগেই বিএনপি ২৭ দফার একটা সংস্কার কর্মসূচি জাতির সামনে উপস্থাপন করেছে। পরবর্তীকালে প্রায় আমাদের মতো প্রায় ৪০টি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে এটাকে ৩১ দফা একটা সংস্কারের কর্মসূচি জাতির সামনে উপস্থাপন করেছে, এবং এটা ম্যান্ডেট হিসাবে রাষ্ট্রীয় ক্ষমতা যখন আসবে তখন তারা এই সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে। এই ধরনের একটা কথা ছিল, সংস্কার চাই। আমার স্পষ্ট মনে আছে যে আপনার যখন কিশোররা বিদ্রোহ করে আপনার সড়ক দুর্ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিল, তখন তাদের প্ল্যাকার্ড ছিল, রাষ্ট্র মেরামতের কাজ চলছে, আপনারা দয়া করে একটু সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। কিন্তু আমাদের এই যে সংস্কার করার জন্য আমরা যে দায়িত্ব দিয়েছি, আমরা ডক্টর ইউনূস সাহেবকে এই পট পরিবর্তনের পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সবাই মিলে আমরা ওনাকে দায়িত্ব দিয়েছি যে রাষ্ট্র পরিচালনা করার জন্য। তিনি আমাদের স্বপ্ন ভঙ্গ করেছেন একটা অযোগ্য এবং একটা অপদার্থ উপদেষ্টা পরিষদ গঠন করার জন্য। যে উপদেষ্টা পরিষদ এখন পর্যন্ত তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের নিজ নিজ কর্মক্ষেত্রে সামান্যতম কোনো সংস্কার করতে পারেনি, এবং পরবর্তীকালে সংস্কার জন্য বেশ কয়েকটা কমিশন গঠন করা হয়েছে, এবং জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে প্রশ্ন পাঠিয়েছে, তার উত্তর আসছে, সেগুলো নিয়ে তারা আসলে কালক্ষেপণ করছে। সংস্কারের একটা প্রস্তাবনা জাতির সামনে পেশ করতে এতটা সময় লাগে না। আসলে সরকার তার উদ্দেশ্য হারিয়ে ফেলেছে। তার আসল যে দায়িত্বটা, অন্তর্বর্তীকালীন সময় এসে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, আপনার জননন্দিত একটা নির্বাচনের মাধ্যমে তারা আবার আপন ভূমি ফিরে যাবেন। আমার মনে হয় তারা অনেকেই আপন ভূমি ফিরে যেতে চাচ্ছেন না। তাদের মধ্যে ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য চেয়ারের মোহ, ক্ষমতার মোহ, সেলুয়েট, গান পয়েন্ট, এগুলো ওনাদের কাছে মনে হয় ওনাদের মনের মধ্যে গেঁথে গেছে। যে কারণে তারা বেশ এটা বিলম্ব করছেন, এবং আপনার সংস্কারের মধ্যে তারা এমন এমন কিছু দাবি নামা নিয়ে আসছেন, আর যেগুলো নিয়ে আসলে ঐক্যমত কখনোই হবে না আর কি। শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র চালিয়েছে, আপনি যদি এখন ঠিক সেইভাবে আরেকটি নির্বাচনের মধ্য দিয়ে আরেকটি সরকার গঠন করেন, এখন কি মনে হয় যে সম্ভব যে শেখ হাসিনার মতো বল প্রয়োগ করে দেশ পরিচালনা করা? না, মোটেই সম্ভব না। কারণ শেখ তাহলে হাসিনা যেটা ব্যক্তিগতভাবে বল প্রয়োগ করেছেন, শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী হিসেবে একটা বা দুইটা মন্ত্রণালয় চালিয়েছেন, এবং সংসদের কাছে তার জবাবদিহিতা ছিল। কিন্তু শেখ হাসিনাকে ফ্যাসিবাদে রূপান্তরিত করেছে কিছু আপনার প্রতিষ্ঠান। আমলা, তারপরে পুলিশ, সেনাবাহিনী, মিডিয়া, ব্যবসায়ী সবাই মিলে পাচার চাচ্ছে শেখ হাসিনাকে একেবারে একদম মানে একটা প্রচণ্ড স্বৈরাচারী কায়দায় করেছে। আর শেখ হাসিনা ব্যক্তিগতভাবে মানসিকভাবে রোগী ছিলেন, মানসিক বা তার সাইকোপ্যাথ, এবং সাইকোপ্যাথ হিসেবে তিনি আপনার দেশটা পরিচালনা করেছেন আমৃত্য। এটা ওনার মনের মধ্যে একটা ভাব, দুটো ভাব জেগেছে। একটা হলো যে এই দেশটা আমার বাপ স্বাধীন করেছে, এটা প্রতিশ্রুতে এটা এই দেশটা আমার। এটা হলো একটা। আরেকটা হলো যে এই দেশটা যখন আমার বাপ স্বাধীন করেছে, আমার বাপ মারা যাওয়ার পরে ১৭ জনের বেশি লোক জানাজায় উপস্থিত হয় নাই, তাইলে এই জাতিকে আমি যতটা শিক্ষা দেওয়া দরকার, যতটা কাঁদানো দরকার আমরা কাঁদাবো। এই মনোভাবকে নিয়ে শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছে। অন্য কেউ শেখ হাসিনার মতো সাইকোপাথ ক্ষমতায় আসবে না, আর রাষ্ট্রটা এইভাবে স্বৈরাচার হবে না। আপনার এই রাষ্ট্রীয় কাঠামো অথবা আপনার এই আপনার সংবিধান কিন্তু একজনকে ওইভাবে স্বৈরাচার হয়ে ওঠার কোনো সুযোগ নাই এখানে। এটা কোনো সুযোগ নেই। এগুলো গালগপ্প হচ্ছে, সময় ক্ষেপণ করছে। আমরা চাই যথাসময়ে একটা নির্বাচনটা। ক্যাম্পেইন চলছে যে বিএনপি সহ তাদের যা জোটরা আছেন, আপনাদের এলডিপি সহ, আপনারা শুধু নির্বাচন করছেন, তো আমরা কি আপনারা সংস্কারের পক্ষে কোনো কাজ করছেন না, আপনাদের মূল আপত্তি সংস্কারে। এটা কেন আসছে? আমরা কি মসজিদে গিয়ে জিকির করবো? আমরা রাজনৈতিক দলগুলো আমরা তো নির্বাচনে চাইবো। আমরা জানি যে নির্বাচন হলে আপনারা সেখানে বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে বিএনপি নির্বাচন মানে তাহলে তো সমস্যার কথা না। সমস্যার কথা না। বিএনপি তো কমিটেড, এবং বিএনপি আপনার ধরেন আপনার প্রফেসর আলী রিয়াজ আপনার শিক্ষকতা সুলভ মনোভাব নিয়ে ১৬৭টা প্রশ্ন
বিভিন্ন রাজনৈতিক দলের কাছে প্রেরণ করেছে, প্রায় 40 রাজনৈতিক দলের কাছে সবাই আলাপ আলোচনা করেছে। তাদের মধ্যে এমন এমন যেগুলো প্রস্তাব ছিল যেগুলো আমরা বলছি আমরা এটা মেনে নেব না। যেমন আপনার স্থানীয় সরকার আগে কিনা, আমরা বলছি না স্থানীয় সরকার আগে না। যেমন বলেছে আপনার সংসদের মেয়াদ 4 বছর, আমরা বলছি যে কোনো দরকার নাই। বলছে যে আপনার ভোটারের বয়স 16 বছর বা 17 বছর, আমরা বলছি এটা আমরা মানি না। বলছে যে নির্বাচনে দাঁড়ানোর বয়স 23 বছর, আমরা বলছি আমরা এটা মানি না। তারা বলেছে যে সরকারি দল থেকে স্পিকার, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, আমি বলবো এটা সংসদে প্রতিদিন মারামারি হবে। তাইলে অনেক কিছু আমরা মানি না, না। এই ধরনের অফার তো আপনাদের পক্ষ থেকে ছিল আগে। না না, আমাদের পক্ষ থেকে সেটা ছিল যে একজন স্পিকার এবং 2 জন ডেপুটি স্পিকার, একজন বিরোধী দল থেকে থাকবে, একজন সরকারি দল থেকে থাকবে। তাহলে তো কাছাকাছি। না, কাছাকাছি কাছাকাছি, কিন্তু আবার একটা সংসদে একজন সরকারি দলের স্পিকার, একজন বিরোধী দলের স্পিকার। বিরোধী দলের স্পিকার তো কখনোই আবার ওই চেয়ারটা পাবেন না, সরকারি দলের স্পিকারই সারাক্ষণ থাকবেন। আপনি তো একটা আপনার সংসদে তো স্পিকার, ডেপুটি স্পিকারের পরও একটা স্পিকার প্যানেল ঘোষণা করে, স্পিকার অনুপস্থিতি ডেপুটি স্পিকার, ডেপুটি স্পিকার পড়লে প্যানেল চেয়ারম্যানের নাম্বার 1 ব্যক্তি, নাম্বার 2 ব্যক্তি। এগুলো বড় কোনো সংস্কার নয়, বুঝছেন না। আসল সংস্কারটা হলো যে আপনার গণতন্ত্রকে সুসংহত করা